সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ডক্টর ইউনূসের একটি বক্তব্য প্লে করে শোনাবো এবং আমি ডক্টর ইউনূসের পুরা বক্তব্য আমি প্লে করব না। আমি র্যান্ডমলি কিছু কিছু অংশ প্লে করে শোনাবো। তারপর আমি এগুলোর উপর ভিত্তি করে আলোচনা করব। তো আহ, ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের অংশবিশেষ আমি প্লে করে শোনাবো। তারপর এটির উপর আলোচনা করব। তাহলে লেটস প্লে দ্য স্পিচ অফ ইউনূস। হ্যাঁ, ওকে। আমি প্লে করছি, আপনারা শুনতে থাকুন। তারপর আলোচনায় যাচ্ছি। দাঁড়ান। হ্যাঁ, এইটাই প্লে। Government of the People's Republic of Bangladesh. I request protocol to escort His Excellency and invite him to address the Assembly. ওকে, এইবার ইনুস বক্তৃতা দিতে যাচ্ছেন, শুনি। ঠিক আছে, লেটস লেটস প্লে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমি একটু জোরে শেষে নেই। ইনুস বিসমিল্লাহ পড়া কবে থেকে শুরু করলো বলুন তো দেখি? ইনুসের কোনো বক্তব্যে কোনোদিন শুনেছেন সে বিসমিল্লাহ পড়তে? আমাকে বলুন। ইতিপূর্বে কোনোদিন ইনুসের কোনো বক্তব্যের মধ্যে বক্তব্যের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম শুনেছেন? উত্তর হচ্ছে না। আমরা জিয়াউর রহমানকে শুনেছি ওনার প্রত্যেক বক্তৃতার শুরুতে বিসমিল্লাহ বলতে। খালেদা জিয়াও বিসমিল্লাহ বলতেন, কিন্তু ইউনুস কবে থেকে বিসমিল্লাহ শিখলো? ইনুস কি কলমা পড়তে জানে? আরে সুৎকুর ইনুস, বিসমিল্লাহ পড়ে তুমি বক্তৃতার শুরুতে বা ভাষণের শুরুতে যে বিসমিল্লাহ পড়লে, সেই সেই বিসমিল্লাহ কবে থেকে শুরু করলেন? হ্যাঁ, ওয়াও। আরেক আরেকটু শুনি, আরেকটু শুনি। মাননীয় সভাপতি, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আশ্বস্ত করছি যে আপনার এই দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিনিধি দল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে। তাই তাই নাকি? আচ্ছা, এটুকু শুনলাম। পরবর্তী অংশে যাচ্ছি আমি 6 মিনিট পর থেকে। হ্যাঁ, একটু এইখান থেকে শুনি, এইখান থেকে শুনি। লেটস প্লে। আমরা হারিয়েছি স্বৈরাচারী শক্তির হাতে। উদারনীতি, বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। উদারনীতি, বহুত্ববাদ এবং ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব হয়েছিল। তো আজকে আপনি যাদেরকে নিয়ে ক্ষমতাসীন হয়েছেন, এরা কি উদারনীতিবাদ, বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে, নাকি এরা শরিয়া আইন বা ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত করতে চায়? আপনি যে হিজবুত তাহরির জঙ্গি মাহফুজ আলমকে বা মাহফুজ আবদুল্লাহকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন জাতিসংঘের মঞ্চে, সে তো ইসলামী খেলাফত চায়। সে তো ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না। তো আপনি আপনি এইখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূল নীতিগুলোর কথা বললেন। এর মধ্যে অন্যতম ছিল ধর্মনিরপেক্ষতাবাদ। তো বাংলাদেশের স্বাধীনতার স্থপতির নাম বললেন না কেন? লজ্জা হয় নাকি? নাকি রাজাকাররা আপনাকে টেনে হেঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দেবে? আর একটু শুনি। 1971 সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল,
সেই মূল্যবোধকে বহু বছর পরে আবার জেনারেশন জি, যে প্রজন্ম জি, নতুনভাবে আমাদেরকে দেখতে শিখিয়েছে। উফ 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 উফ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। নতুন করে ১৯৭১ সালের মূল্যবোধকে এই জামাত শিবিরের এরা মানুষকে নতুন করে দেখানো শুরু করেছে। ওয়াও! আপনার মুখে ফুল চন্দন পড়ুক। থু, থুতু পড়ুক আপনার মুখে। এরা বাংলাদেশের মানুষকে নতুন করে ৭১-এর মূল্যবোধ শিখাচ্ছে। ৭১-এর মূল্যবোধের চরম পরিপন্থী ছিল এদের রাজনৈতিক দল জামাতে ইসলাম। আপনি জেনে শুনে এই মিথ্যাচার করছেন কেন? ৭১-এর মূল্যবোধ যদি আপনার বক্তব্য অনুযায়ী বা কথা অনুযায়ী ধর্মনিরপেক্ষতাবাদ হয়ে থাকে বা সেকুলারিজম হয়ে থাকে, আপনার এই জিএনজি নাকি সিএনজি এরা কি এই মূল্যবোধকে ধারণ করে? এরা তো এক একটা ইসলামিস্ট জঙ্গি। তো ৭১-এর মূল্যবোধ যদি এরা পুরা বাংলাদেশের বাঙালি জাতিকে নতুন করে পরিচয় করিয়ে দেয়, তাহলে ৭১-এর মূল্যবোধ স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধুর বাসভবনকে কেন তারা পুড়িয়ে দিল? ইনুস, আপনি এটার জবাব দেন। জাতিসংঘে এইটা বলছেন না কেন? লজ্জা হয় আপনার? ৭১-এর মূল্যবোধ যদি এরা ধারণ করত আর নতুন করে পরিচয় করিয়ে দিত বাংলাদেশের মানুষদেরকে, তাহলে এরা ৭১-এর নেতৃত্ব দানকারী বাঙালি জাতির স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করে মাটির সাথে মিশিয়ে দিত না। ৭১-এর মূল্যবোধ এরা নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছে এই কারণেই তো, এরা যে জাতীয় সঙ্গীতের ভিত্তিতে মানুষ অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে চাচ্ছে, নয় কি? আর একটু শুনি। ওয়াও! এরকমটি আমরা দেখেছিলাম ১৯৫২ সালের ভাষা আন্দোলনে। আচ্ছা, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আপনি কি দেখেছিলেন? আপনি কি এই রাজাকারদের পুলাপাইনদেরকে দেখেছিলেন, যাদেরকে নিয়ে আপনি জাতিসংঘে এসেছেন? ৫২-এর ভাষা আন্দোলনে কি এরা অংশগ্রহণ করেছিল? এরা তো উর্দুকে বাংলাদেশের রাষ্ট্রভাষা হিসাবে চায়। এর বড় প্রমাণ হলো এরা প্রেস ক্লাবে, হ্যাঁ, কি করেছে, জিন্নাকে জাতির পিতা হিসাবে ঘোষণা দিয়েছে। জিন্না হচ্ছে তাদের বাপ। আর এই আপনার একজন সমন্বয়ক আসিফ মাহমুদ, তার একটা ইমেজ আছে, সেই ইমেজে আমরা দেখতে পেয়েছি সে জিন্নার কেপ পরা অবস্থায় রয়েছে। হ্যাঁ, আর একটু শোনা যাক। বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার সময় বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা। নো 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 নো, ভুল বললেন। বাংলাদেশের এই ইসলামিস্টদের অভ্যুত্থান আগামী বিশ্বে, হ্যাঁ, জঙ্গিবাদ ছড়াবে, শরিয়া আইন বা খিলাফত প্রতিষ্ঠিত করার জন্য মুসলিম জঙ্গিদেরকে অনুপ্রেরণা যোগাবে। এই কথা সাহস থাকলে বলুন, বলুন শুনি। যোগাবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। তাই নাকি? তাই নাকি? তাই নাকি? হ্যাঁ, কি বললেন? হ্যাঁ, আচ্ছা। এই ইনুসের পুরা বক্তব্য জুড়ে আমি যেটি পেয়েছি সেটি হলো যে খালি সে ভিক্ষাই চাইতেছে, ভিক্ষার তালা নিয়ে জাতিসংঘে গেছে। একটা পয়েন্ট মনে রাখবেন, সে ভিক্ষা করে মানুষের মাথা পিছু ঋণ বৃদ্ধি করার জন্য চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে। এই অধিকার তাকে কে দিল? আবার বিনিয়োগ করার আহ্বান করছে, অন্যদিকে সে শ্রমিকদের পেট কেটে
হ্যাঁ, পেট কেটে বেতন নিয়ে খেলা করছে, তাদেরকে সঠিক খেলা করছে এবং তাদেরকে সঠিক বেতন ভাতাও দিচ্ছে না। শ্রমিকরা কারখানায় যাচ্ছে না, বেতনের জন্য আন্দোলন করছে। তাহলে বিদেশিরা কিভাবে এখানে বিনিয়োগ করবে বলুন তো দেখি? ঠিক আছে? বুঝা গেল? আচ্ছা, আরেকটু প্লে করি। আম আরেকটু তো প্লে করতে হবে। আমি বলেছি আগে পুরাটা আমার পক্ষে প্লে করা সম্ভব না। randomly প্লে করব। এই যে সে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা বলল। হুম? এই মুক্তিযুদ্ধের কথা বলার সময় সে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি কোনো সম্মান প্রদর্শন করে কথা বলে নাই। কেন বলে নাই জানেন? বলে নাই এই কারণে যে বললে পরে তার যে রাজাকারদেরকে সঙ্গে নিয়ে গিয়েছে তারা তার উপর আপসেট হবে। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের যারা মানে যারা মানে নেতৃত্ব দানকারী ছিলেন তাদের কারো নাম উল্লেখ করে নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম তো উল্লেখ করেই নাই। সেই সাথে মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত কারো নাম সে এইখানে শ্রদ্ধার সাথে স্মরণ করে নাই। হুম? এই হচ্ছে ডক্টর ইউনূস। আরেকটু আরেকটু এতটুকু তো প্লে করলাম। আরেকটু সামনের দিকে নিয়ে যাই। দেখি সে কি বলে। আচ্ছা। তো ইউনূস আম যে কথাগুলো এইখানে বলেছে, হুম? এই কথাগুলো এই কথাগুলোর মধ্যে কোনো ইয়ে নাই, কোনো মিনিং নাই। আমার কাছে কোনো মেক সেন্স করে না। আরেকটু প্লে করি। শুনুন। আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক চুক্তির পক্ষভুক্ত সেগুলো প্রতিপালনে আমাদের সরকার বদ্ধপরিকর। জাতিসংঘ সহ বহু পাক্ষিক বিশ্ব কাঠামোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ও অবদান অব্যাহত থাকবে। আচ্ছা, বুঝলাম। অব্যাহত থাকবে, বুঝলাম। তারপর? পারস্পরিক শ্রদ্ধাবোধ, মর্যাদা ও স্বার্থরক্ষণের ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। মাননীয় সভাপতি, গত ৭ সপ্তাহের মধ্যে আমাদের সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। আচ্ছা, গত ৭ সপ্তাহের ভিতর আপনাদের সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তো কোন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিল? এখন পর্যন্ত দেশে সন্ত্রাস, রাহাজানি, খুন খারাবি, হ্যাঁ, হত্যা, মাইনরিটিদের উপর আক্রমণ সবকিছুই হচ্ছে। আপনাদের কোন পদক্ষেপ এইগুলোকে বন্ধ রাখতে পেরেছে? বলুন। মিথ্যা তো বলার একটা সীমা থাকা উচিত নয় কি? আরেকটু শোনা যাক। আমাদের অনুরোধে সাড়া দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশের গণ আন্দোলনকালে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিস্তৃত অনুসন্ধান এবং এইসব বিষয়ে ঘটনার পুনরাবৃত্তি রোধে পরামর্শ প্রদানের জন্য একটা ফ্যাক্ট আচ্ছা, পরামর্শ প্রদানের জন্য উম উনাদেরকে নিয়ে আসছেন। তো উনাদেরকে তদন্ত তদন্ত করে আয়নাঘরটাকে বের করার জন্য বলুন না হুজুর। এরপর আপনার জঙ্গিরা যে পুলিশদেরকে মেরে হুম তাদেরকে যে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল, এইগুলো অনুসন্ধান করতে বলুন। বলেন না কেন? হুম? ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন এবং তার কাজ শুরু করার জন্য দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আমি তাকে বাংলাদেশের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছেন। আচ্ছা, তারপর? দায়িত্বভার গ্রহণের 2 সপ্তাহের মধ্যে আমরা গুম প্রতিরোধে যে আন্তর্জাতিক কনভেনশন রয়েছে তাতে যোগদান করেছি। আচ্ছা, গুম প্রতিরোধের জন্য আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করেছেন। তো এখন যে বাংলাদেশে জামাত শিবিরের নেতাকর্মীরা মানুষদেরকে গুম করতেছে না? কাইন্ড অফ গুম। গুম না হলেও গুম। গুম করতেছে, মানুষের ঘুম হারাম করে দিচ্ছে। মার মান মান বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের উপর আক্রমণ করছে।
মন্দির ভাঙছে, মাজার ভাঙচুর করতেছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় মানুষদেরকে হয়রানি করছে। তো এইগুলো কোন চুক্তির ভিত্তিতে ইউনূস সাহেব বন্ধ করবেন বলুন তো দেখি? বলুন, আরেকটু শোনা যাক। হাততালি পড়তেছে, হ্যাঁ? তো এখন ঘুম বন্ধ করার জন্য আপনি বিশেষ ব্যবস্থা নিচ্ছেন। তো এখন যা হচ্ছে তা বন্ধ করার জন্য কোন ব্যবস্থাটা নিয়েছেন? এখন যা হচ্ছে এইসব ঘটনার কথা এইখানে বলেন না কেন বক্তৃতায়? বলুন না যে ৫ই আগস্টের পর থেকে, হ্যাঁ, ৫ই আগস্টের দিন গণভবন লুটপাট হয়েছে। হুম? মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে ৫ই আগস্টের আগে। এরপরে ৫ই অগাস্টের পরে সারা বাংলাদেশের মানুষের উপর আক্রমণ করা হচ্ছে। হ্যাঁ? বলুন কেন বলতে সাহস পাচ্ছেন না আপনার ২ হাত হিন্দুদের রক্তে রঞ্জিত? এটা বলতে কি লজ্জা হয়? সারা বাংলাদেশে হিন্দু সংস্কৃতিসেবী আওয়ামী লীগের মানুষের উপর যে হামলা চালানো হচ্ছে, তাদেরকে যে হত্যা করা হচ্ছে, এইসবের কথা বলুন না। আগে কি হচ্ছে সেটা বাদ দেন। এখন কি হচ্ছে এটা বলুন। এখন কি হচ্ছে এইসব ঘটনার কথা বলুন। তারপর শুনি। এর আশু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দেশীয় আইন ও বিধি প্রণয়নে আমরা এখন প্রক্রিয়া শুরু করেছি। আচ্ছা, গুম বন্ধ করার জন্য আপনি বিধান বা আইন প্রণয়ন করছেন, প্রয়োগ করার বা বাস্তবায়িত করার চেষ্টা প্রচেষ্টা করছেন। কিন্তু এখন যা হচ্ছে তা কেন বন্ধ করতে পারতেছেন না? এখন যে হাজার হাজার ক্রাইম, আপনার আপনার প্রশংসিত ইসলামিক ছাত্র শিবিরের জঙ্গিরা চালিয়ে যাচ্ছে, সেইগুলো বন্ধ করার জন্য কি ব্যবস্থা নিয়েছেন? বাংলাদেশে বিগত বাংলাদেশে গত দেড় দশকে যে সমস্ত গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করার জন্য একটি তদন্ত কমিশন। আরে ভাই, এটা বাদ দেন তো। অতীতে কি গুম হইছে না খুন হইছে এইটার তদন্ত করছেন। এখন কি হচ্ছে এটার তদন্ত করুন। বা ৫ই আগস্টের আগে যে সন্ত্রাস বাংলাদেশে চালানো হয়েছে সেটির তদন্ত করুন। ছাত্রলীগের লেবাস ধরে আপনার তথাকথিত মেয়োবাদী ছাত্ররা যে সন্ত্রাস চালিয়েছিল, মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়েছিল, এটির তদন্ত করুন। ঠিক আছে? এই মুহূর্তে কর্মরত আছে মানুষের আস্থা আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন, সেই জন্য আমরা কিছু আচ্ছা, নির্মম অতীত যেন ফিরে না আসে সেই জন্য ব্যবস্থা করতেছেন। বর্তমানের যে বর্তমানের যে ভয়াবহতা বা ভয়ঙ্কর বর্তমান যে বাংলাদেশের মানুষ ফেস করছে, সেটির ব্যাপারে কিছু বলেন না কেন? ইউ আর এ ফেইল্ড স্টেটমেন্ট। ঠিক আছে? নির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি। সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছি। আচ্ছা, ঠিক আছে, ওইটা শুনলাম না, আর একটু সামনের দিকে নিয়ে যাই। আচ্ছা দেখি, আমি তো র্যান্ডমলি প্লে করছি। আচ্ছা, আর একটু এই দিকে নিয়ে যাই, একটু একটু শুনি। যে কোনো ব্যক্তি ভোগবাদী জীবনধারা থেকে উত্তরণ করে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের সৃজনশীল শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। আচ্ছা, ঠিক আছে, এইগুলো জাতিসংঘের মঞ্চে শুনতে খুব ভালো লাগে, কিন্তু আপনি থামলে ভালো হয়। হ্যাঁ, শুনুন। এই সময়ে তাই প্রয়োজন উন্নত উন্নয়নশীল সকল দেশসমূহ এবং বিভিন্ন অংশীদারদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি, নতুন মূল্যবোধ এবং নতুন একতা। আচ্ছা, নতুন মূল্যবোধটা কি একটু কি এক্সপ্লেন করে বলবেন? না এটা নতুন আবার মূল্যবোধ কি? আচ্ছা, গেল এইটা। তারপর আরেকটু সামনের দিকে তো নিয়ে যেতে হবে না?
আচ্ছা দেখি এইখানে কি বলেন উনি। আচ্ছা শুনি। সকল ব্যবসা প্রতিষ্ঠান, বেসরকারি অংশীজন এবং দাতব্য সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের অর্থনৈতিক কাঠামোতে সামাজিক ব্যবসাকে স্থান দিলেই অর্থনৈতিক কাঠামোতে সামাজিক ব্যবসাকে স্থান দিলেই অর্থনীতির উত্তর উত্তর বিকাশ হবে। নো, উই ক্যান বিলিভ ইউ। আপনি যে গ্রামীণ ব্যাংকের নামে সুদের বিজনেস চালিয়েছিলেন, তাতে করেই বাংলাদেশের মানুষের, গরিব মানুষের ১২টা বেজেছে। অনেক গরিব মানুষ আত্মহত্যা করেছে। জানেন সেইটা? এই খবরও তো আমাদের জানা আছে। হ্যাঁ, আমরা তো জানি। তারপর আমি বলছি, আগেই বলছি র্যান্ডমলি প্লে করব। তারপর শোনা যাক আপনি কি বলেন। আচ্ছা এইখান থেকে প্লে করি একটু। বাজার ব্যবস্থার মাধ্যমেই এই মীমাংসা হতে পারে। এ বিষয়ে আমি মহাসচিব গুতেরেসের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সভাপতি, বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে যুদ্ধ এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে। হ্যাঁ সেইটা জানি। আপনি এখন ইসরায়েল এবং ফিলিস্তিনের ইস্যুতে জাম্প করবেন, পরে আমি আপনাকে ধরবো। হ্যাঁ শুনি। বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না আর। হ্যাঁ সেটা তো জানি। আমরাও গাজায় গণহত্যা হোক, আমরা সেটি চাই না। কিন্তু আপনি পরবর্তীতে কি কি বলবেন সেটি বলার পরে আপনাকে ধরবো। ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয়। সেটা আমরা জানি। হুম, আমরা জানি। এটা উদ্বেগের বিষয়, আমরা জানি। তারপর একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য। তো প্রত্যেক ফিলিস্তিনি মানুষের জীবন অমূল্য, এটা তো সত্য। পৃথিবীর প্রত্যেক মানুষের জীবন অমূল্য। এই যে বাংলাদেশের এতগুলো পুলিশকে আপনার অনুগত মেয়বাদী ইসলামী ছাত্র শিবিরের জঙ্গিরা মারল, এদের জীবন কি অমূল্য না? এদের জীবন কি মূল্যহীন? নাকি এরা এরা মানে শেখ হাসিনা সরকারের পুলিশ হওয়ার কারণে এদেরকে জীবন দিতে হলো? শোনা যাক। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে। আচ্ছা, সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে। হাততালি দিলাম। আমরাও চাই। হুম, সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে। আপনি ক্লিয়ার করে বলুন, ফিলিস্তিনের জনগণের উপর যে ওয়ার ক্রিমিনাল নেতানিয়াহু হুম করেছে, জেনোসাইড চালিয়েছে, হ্যাঁ, আপনি ক্লিয়ারলি তার নাম এইখানে কি মেনশন করে বলেছেন? তার উপর তো আন্তর্জাতিক আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তার গ্রেফতারের কথা কি এইখানে বলার আপনার সাহস হয়েছে? তো আপনি বলেছেন যারাই সংশ্লিষ্ট ফিলিস্তিনের মানুষের গণহত্যার সাথে যারাই সংশ্লিষ্ট রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলে এই যে ওয়ার ক্রিমিনাল এইটা বাইডেন, হ্যাঁ, সে যে আপনার গলা চেপে ধরেছে, একটু পরে হলে হয়তো আপনাকে টিপা মেরে গলা টিপে মেরে ফেলতো। এই যে ওয়ার ক্রিমিনাল, হ্যাঁ, বাইডেন কোটি কোটি বিলিয়ন পাউন্ডের বিলিয়ন ডলারের অস্ত্র সাপ্লাই দিয়েছে নেতানিয়াহুকে বা ইসরায়েলকে ফিলিস্তিনের সাধারণ নারী, পুরুষ এবং শিশুদেরকে হত্যা করার জন্য। প্রায় 400 মানুষকে অলরেডি হত্যা করে, মানে সরি, 40,000-এর উপর মানুষকে হত্যা করে ফেলা হয়েছে। অর্ধেকেরও বেশি, 40,000-এর উপরে আরও হবে, অর্ধেকেরও বেশি হচ্ছে শিশু এবং নারীরা। অনেকেই এখনো রামবলের নিচে আছে। এই ওয়ার ক্রিমিনাল এইটা এইটা এই এটির কারণে আপনি এই ওয়ার ক্রিমিনালের সাথে গোলাগুলি করছেন। তো আপনি
আপনি তো অলরেডি বলেছেন যারা ফিলিস্তিনের মানুষের উপর গণহত্যার সাথে সম্পৃক্ত এরা দায়বদ্ধ। তা আপনি এই যে এটার সাথে গোলাগুলি করছেন তার কথা কেন বললেন না? এই কয়দিন আগে শত শত লেবানিজদের উপর গণহত্যা চালিয়েছে নেতানিয়াহু ইনোসেন্ট মানুষের উপর। কার অস্ত্রে জানেন? এই বাইডেনের অস্ত্রে, এই ওয়ার ক্রিমিনালের অস্ত্রে। আপনি তো যুদ্ধের কথা বললেন, খুবই সুন্দর কথা বললেন। কই তার বিরুদ্ধে তো টু শব্দ করলেন না, বরং তার সাথে একটা ওয়ার ক্রিমিনালের সাথে গোলাগুলি করছেন। সো ইউ আর পার্ট অফ ওয়ার ক্রিমিনাল। হ্যাঁ, আরেকটু আরেকটু শোনাই, আরেকটু শোনাই। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। আপনার কথা কে শুনে? আপনি যার সাথে গোলাগুলি করছেন তার হাতেই যুদ্ধবিরতির চাবিকাঠি। এই যে বাইডেন, বুইড়া বাইডেন, ডিমেনশিয়া পেশেন্ট, ওয়ার ক্রিমিনাল, তার হাতেই রয়েছে। তো সে তো আপনার গলা চেপে ধরেছিল। আপনি তাকে একটা উয়া চুমা দিয়া বললেন না কেন, তুমি বন্ধ করো দুস্ত? এখানে আপনি এটা বলছেন কেন? আপনাকে মানুষ চিনে, ইউ আর রাজনৈতিক গিরগিটি। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানেই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে। এটা আপনি বলবেন কেন? এটি পৃথিবীর বহু তাত্ত্বিক রাজনৈতিক ব্যক্তিত্ব অলরেডি বলেই ফেলেছে। আপনি আপনার বাইডেন বাবাকে কেন বলেন না যে ফিলিস্তিনিদের জন্য আলাদা একটা রাষ্ট্রের ব্যবস্থা করে দাও? সে তো এই কনফ্লিক্ট জিইয়ের মানে জিন্দা করে রেখেছে। তো এইগুলো ফাও কথাবার্তা বলবেন না। আপনার কথা কে শুনে? হুম? তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি। আচ্ছা, আচ্ছা। গত ২.৫ বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ ওহো! ইউক্রেনের চলমান যুদ্ধের ব্যাপারেও আপনি অ্যাডভাইস দিচ্ছেন না? শান্তিতে তো নোবেল প্রাইজ পাইছেন না? তো আপনি তো শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এটা বলবেন। তো শান্তি কি বাংলাদেশে আপনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে নাকি অশান্তির আগুন দ্বিগুণ হারে বেড়ে গেছে? দক্ষিণ এশিয়ায় ২ জন মানুষ, ২ জন রাজনৈতিক ব্যক্তিত্ব শান্তিতে নোবেল পুরস্কার পাইছে, নোবেল পুরস্কার পাইছে। এক হচ্ছে আং সান সুচি মায়ানমারের, সে মায়ানমারকে জাহান্নাম বানিয়ে ছেড়েছে। আর ২ হচ্ছেন আপনি, আপনিও শান্তির জন্য নোবেল প্রাইজ পাইছেন কিন্তু বাংলাদেশকে অশান্তির নরক রাজ্যে পরিণত করেছেন। গেল এইটা। আমি পুরা ভিডিও ফুটেজ আমি প্লে করব না। এইখানে এই বক্তৃতায় তিনি বলেছেন কর ফাঁকির কথা। তো ইউনূস সাহেব, আপনি যে কর ফাঁকির কথা বললেন, আপনি কত কোটি টাকা কর ফাঁকি দিয়েছিলেন? এবং এই জন্য আপনাকে কতবার কোর্টে নেওয়া হয়েছিল? সেই কথাও জাতিসংঘের ইয়েতে অধিবেশনে বলুন। নিরাপত্তা সাধারণ পরিষদের অধিবেশনে বলুন। এটা ক্লিয়ার করেন, মেক ইট ক্লিয়ার। হ্যাঁ? আর আপনি বলেছেন আমি পুরাটা তো এখানে বের করতে পারবো না। এই ভাষণেই আমি শুনেছি। এক জায়গায় আপনি বলেছেন বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ আম বাংলাদেশ সেনাবাহিনীদেরকে বা সেনাবাহিনীকে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য পাঠানো হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে। তো আপনি তো বলেছেন, কিন্তু এই সেনাদেরকে কি আপনি পাঠিয়েছিলেন নাকি আগের সরকার পাঠিয়েছিল? এই কৃতিত্ব বা ক্রেডিটটা তো আপনি শেখ হাসিনাকে দেওয়া উচিত ছিল, নয় কি? কি বলেন? গেল এইটা। এরপরে আপনি মায়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কথা বলেছেন। আপনি বারবার বলেছেন বাংলাদেশ দিয়েছে। তখন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে ছিল? শেখ হাসিনা ছিল। শেখ হাসিনা দিয়েছিলেন, যার কারণে তাকে বলা হয়েছে মাদার অফ হিউম্যানিটি। আপনি শেখ হাসিনার নাম কেন মেনশন করলেন না? আপনি
সব জায়গায় ভুল ভুল কথা বলেছেন, এড়িয়ে গিয়েছেন। এটা আমরা লক্ষ্য করেছি। আপনি স্বাধীনতা যুদ্ধের মূল্যবোধের কথা বলেছেন, কিন্তু স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব কারা দিয়েছিল তাদের কথা বলেন নাই। স্বাধীনতা যুদ্ধে আমাদের যে সমস্ত মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিল, হুম, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি বাক্যও আপনি উচ্চারণ করেন নাই। স্বাধীনতা যুদ্ধের ফাউন্ডিং ফাদার্সদের কারো নাম উল্লেখ করে নাই। মনে করলাম শেখ মুজিবুর রহমানের প্রতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আপনার অ্যালার্জি রয়েছে, আপনি পছন্দ করেন না। আরও তো মানুষ ছিলেন, তাদের নাম তো উল্লেখ করলেন না আপনি। স্বাধীনতা যুদ্ধের সময় যে গণহত্যা চালানো হয়েছিল, সেই গণহত্যার কথা আপনি বললেন না। কোথাকার কোন 5ই জুলাই বিপ্লব নাকি অভ্যুত্থান নাকি কুতে কোথায় কোন শিবিরের পুলাপাইন মারা গেছিল, সেই তাদেরকে শহীদ বলে আপনি এইখানে, হ্যাঁ, কি করেছেন, উল্লেখ করেছেন। শহীদ বলেছেন কিনা জানি না, শহীদ বলেন নাই, আচ্ছা উল্লেখ করেছেন। কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় এত মানুষ মারলো, জেনোসাইড করে মারলো, তাদের নামটা পর্যন্ত এই ব্যাপারে আপনি কোনো কিছুই বললেন না। ইউ আর সো বায়াসড, আই ফিল সরি ফর ইউ। আর একটু শোনা যাক দেখি। এবং নিয়মিত মর্যাদাপূর্ণ অভিবাসনের পথ সুগম করতে হবে। আচ্ছা, এটা রোহিঙ্গাদের ব্যাপারে বলছেন, আর একটু পিছনের দিকে নিয়ে যাই। হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। আমরা আশা করি কর ফাঁকি রোধে আন্তর্জাতিক কর কনভেনশন অতি শীঘ্রই গৃহীত একটু আসি কর ফাঁকি রোধে। আপনি কত টাকা কর ফাঁকি দিয়েছিলেন? প্রায় 600 কোটি টাকার উপরে কর ফাঁকি দেন নাই? হ্যাঁ, চুর কুতাকার, লজ্জা হয় না মুনাফিক? হ্যাঁ, ছি 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 ছি। হবে। মাননীয় সভাপতি, আমরা যে নিবিড়ভাবে সংযুক্ত বিশ্বে বসবাস করছি, আচ্ছা ঠিক আছে, বাদ দেন, আপনার এই পেনপানানি শুনবো না। কর ফাঁকির বিষয়ে আসি। কর ফাঁকি যে আপনি দিয়েছিলেন, সেই কর ফাঁকির টাকা কেউ যাতে উদ্ধার করতে না আসে, আপনিই ফেরত দিয়ে দেন। হ্যাঁ, 5ই আগস্টের পরপরই আপনার উপর কর ফাঁকির সকল মামলা আপনার উপর থেকে আপনি নিজেই তুলে নিয়েছিলেন। এখানে কোর্টের কোনো কোনো ডিসিশন ছিল না, রায় ছিল না। আপনি নিজেই কোর্ট, আপনি নিজেই জাজ। এই হচ্ছে ভণ্ড ইউনূস। লক্ষ্য করেছেন, আমি আবার সাম আপ করি, উনার পুরা বক্তব্য জুড়ে উনি অনেক কিছুই বলেছেন, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার স্থপতির নাম উল্লেখ করেন নাই, মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কোনো কথা বলেন নাই। হ্যাঁ, শেখ হাসিনাকে পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশের সেনাবাহিনীকে বা সেনাবাহিনীর মানুষ সৈন্যদেরকে শান্তি প্রতিষ্ঠার জন্য পাঠানোর কারণে তিনি তাকে ধন্যবাদ দেন নাই, তিনি বাংলাদেশ বলেছেন। তো এই সময় কি বাংলাদেশ শেখ হাসিনা বিহীন ছিল? রোহিঙ্গাদের ব্যাপারে উনি কথা বলেছেন, এটাও বলেছেন মানবিক কারণে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। এই মানবিক কাজটা কে করেছিল তার নামও তো উনি উল্লেখ করেন নাই। সুতরাং ইউনূস, আপনি হচ্ছেন টোটালি একটা স্কাম এবং ফ্রড। হ্যাঁ, আপনি নামুন। হ্যাঁ, যত তাড়াতাড়ি নামবেন তত ভালো, আর থামলে ভালো লাগে। সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল।